তারেক রহমান কবে দেশে আসবেন এটা আমারও আগ্রহ ছিল। আমি উনারে 2024-এ নিজেই জিজ্ঞেস করছিলাম উনাকে। উনি বললেন যে আমাকে বললেন যে আম্মা আসবেন চিকিৎসার জন্য, তাই এই মুহূর্তে যাওয়া সম্ভব না। আমি ভদ্রতা কইরা বলি নাই যে ম্যাডাম চিকিৎসার জন্য আসলে আপনি সাথে চলে আসবেন, আবার বরং সেটা আরো ভালো, ম্যাডামকে সাথে নিয়ে আপনি ইংল্যান্ডে আসলেন। আচ্ছা, ম্যাডামের চিকিৎসায় যদি ইস্যু হইতো, ম্যাডাম তো 5ই মে দেশে ফিরে গেছেন, তাই না? তো উনিও তো আসতে পারতেন, ম্যাডামের সাথে আসলেন না কেন? উনার দলের মূর্খসোদারা আমারে উদ্দেশ্য করে বলে আমি কেন দেশে আসি না। আমি কোন রাজনৈতিক দলের প্রধান হইলে 2024-এর অগাস্টের 5 তারিখে উড়াল দিতাম। ইনফ্যাক্ট আমি তারেক রহমান হইলে যেই দিন হাসিনা বলছিল সাহস থাকলে দেশে আয়, সেই দিনই মেয়েকে বা ওয়াইফকে দলের দায়িত্ব দিয়া দেশে চলে যেতাম। জেলে নিত, কিন্তু আমি যদি জানি হাসিনার শাসন টিকবে না, তাহলে জেলে যাইতে সমস্যা কি? হাসিনা থোতামুখ ভোতা হয়ে যেত, আর 5ই আগস্টে বীরের মতো জেল থেকে বাইরে যেতাম। আর হাসিনা যদি ফাঁসি দিত, তাহলে তো ভালোই, পলিটিক্যাল আইকন হয়ে যেতাম। দল তো থাকলোই, দলের জন্য পলিটিক্যাল অ্যাসেট, ইডিওলজিক্যাল অ্যাসেট তৈরি করে দিয়ে যেতাম, জামাতের নেতারা যেভাবে তৈরি করে দিয়ে গেছে। আমি কেন দেশে যাই না সেটা নানা জায়গায় বিস্তারিত মেলা জায়গায় বলছি। আমি দেশে কখনো নাও যাইতে পারি। আমি তো রাজনীতি করি না, দল করি না, দেশের দায়িত্ব নেওয়ার কোনো খায়েশ নেই। কিন্তু তারেক রহমান কেন দেশে আসে না সেটা ব্যাখ্যা দিয়েছেন কখনো? দেন নাই। বিবিসিতে জিজ্ঞেস করছিল, উনি বলছেন যে ব্যক্তিগত কারণ। কিন্তু উনি কবে ফিরবেন সেটা কিন্তু তার দলের লোকেরা বলছেন নানা সময়। 2024-এর অক্টোবরে বলছেন যে কোনো সময় দেশে ফিরবেন। আবার তার 1 সপ্তাহ পরে কইল জানুয়ারিতে ফিরবেন, মানে 2025-এর জানুয়ারিতে। তারপরে ডিসেম্বর আসিল, কইল ফেব্রুয়ারিতে ফিরবেন। তারপর জানুয়ারি আসলে কওয়া হইল আপাতত আসতেছেন না। এটা শুনে যখন দলের কর্মীরা হতাশ, তখন কওয়া শুরু হইল এপ্রিল আসবেন। এপ্রিল যায় জুনে আসলে কওয়া হইল 28শে জুলাই আসতেছে। আবার কওয়া হইল অগাস্টে আসতেছেন, 5ই আগস্টের আগেই। অগাস্টের শেষে যায় বলা হইল অক্টোবরে আসতেছেন। এরপরে সালাউদ্দিন সাহেব সহ, মালিক সাহেব সহ অনেকে কইল নভেম্বরে ফিরবেন। এমনকি বিবিসিতে বিএনপি বলছিল নভেম্বরে আসবে, তারিখ জানাবে বিএনপি। দেখেন, বিএনপি তারিখ জানায় নাই। নভেম্বর শেষ হইতে চললো, ফজলে একবার কইল ডিসেম্বরে আসবে। 8 মণ তেলও পুড়লো না, রাধাও নাচল না। যদি কইতো ঈদের পরে আসবে, তাইলে কোনো ঝামেলা হইতো না। ঈদের পরের আন্দোলন দিয়েই তো আমরা হাসিনাকে হটাইলাম, তাই না? তো ঈদের পরে কইলে তো একটা সুবিধা ছিল। যাই হোক, কেন উনি আসতেছেন না তার কয়েকটা সম্ভাব্য কারণ থাকতে পারে। এইটা আমার একান্তই অনুমান, কিন্তু আসেন সেগুলো একটু শুনে দেখি। 1 নাম্বার কারণ হইতে পারে যে উনি এমন সময় আসতে চায় যেই সময় তার ক্ষমতায় যাওয়াটা নিশ্চিত এবং নিরঙ্কুশ। কারণ বেশ কিছু পাওয়ারফুল স্টেক হোল্ডারের ব্যাপারে তারেক রহমানের অবিশ্বাস আছে, যেমন আর্মি স্ট্যাবলিশমেন্টের যে অংশ তার উপরে নির্যাতন চালাইছিল, তাদের ক্ষমতা এখন কেমন সেটা সম্ভবত এখনো নিঃশেষ হয়ে যায়নি। আর্মিরা আবার রিটায়ার করলেও না, একটা সিলসিলা থাকে। আর আর্মিকে তো হাসিনা অ্যান্টি বিএনপি করে তৈরি করছে, এতদিন ধরে অ্যান্টি জামাত করেও তৈরি করছে। সেই ফোর্স তারেক রহমানের প্রত্যাবর্তন কিভাবে ডিল করবে সেটা নিয়ে মনে হয় ক্লিয়ার না। কারা কারা নির্যাতন করছিল সেটা তো তারেক রহমান জানে। সে অফিসাররাও তো আবার মনে করতেই পারে যে তারেক রহমান প্রতিশোধ নিতে পারে। 2 নাম্বার, এটা শোনা কথা, সত্য মিথ্যা জানি না, একেবারেই শোনা কথা। আপনারা গুজব হিসাবেও ধরতে পারেন, অথবা কান কথা হিসাবেও ধরতে পারেন। সেটা হইতেছে যে তারেক রহমান নাকি ব্রিটিশ সিটিজেনশিপ নিয়েছেন। আমি বলছি আমি সত্য মিথ্যা জানি না, সত্য হইতেও পারে। কারণ তারেক রহমানের ফেরানোর জন্য হাসিনা খুব চেষ্টা করছিল। একজন বাংলাদেশি নাগরিককে ফেরানোর চাইতে ব্রিটিশ সিটিজেনকে ফেরানো কঠিন, এই জন্যও হইতে পারে। এইটা কোনো অন্যায় না ওনার তরফ থেকে, প্র্যাকটিক্যাল কারণে উনি করছে। আমি হইলেও একই কাজ করতাম। এখন এই সিটিজেনশিপ কিভাবে কখন ত্যাগ করবেন, এটা একটা স্ট্র্যাটেজিক এবং লিগাল ইস্যু। এটা তো ওনাকে ত্যাগ করতে হবে, এমনকি নির্বাচনে অংশ নিতে হইলেও ত্যাগ করতে হবে সম্ভবত, আমি যতটুকু আইন বুঝি নির্বাচনে। আরেকটা কারণ হতে পারে যে উনি ফিরে এসে দলের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারা। দলের তো কোনো মা বাপ নয়, কারো কথা কেউ শুনে না। দলের নেতা কর্মীরা যে যেটা ইচ্ছা তাই যেটা করতেছে, তাই সেটা বলতেছে। একটা এক্সাম্পল, তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন নিজে গিয়া ঢাকা 14 আসনে মায়ের ডাকের সমন্বয়ক তুলিকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। কয়েক সপ্তাহ যাইতে না যেতে একই আসনে বিএনপির অন্য প্রার্থী আজ মশাল মিছিল কইরা তুলির মনোনয়ন বাতিলের দাবি করেছে।
তারেক রহমান, মির্জা ফখরুল, সালাউদ্দিন সাহেবের বিএনপিতে কেমন কন্ট্রোল আছে এটা আপনারাই বুঝে নেন। মানে ইতিহাসে একটা সেরা কমিটি করতেছে বিএনপি, একদিকে বহিষ্কার করে যারে, আবার 2 মাস পরে সেটা প্রত্যাহার করে তাদের দলে ফেরায় নেয়। এখন শুরু হয়েছে একদিকে মনোনয়ন দেয়া, অন্যদিকে মশাল মিছিল করায়। তাই কি এখন তারেক রহমান দূরে আছে, একটা যুক্তি আছে যে এত দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় না, দেশে আসলে তো এই সমস্ত কিছু দায় নিতে হবে ওনারই। সেটা হয়তো তারেক রহমান এখনই নিতে চাইতেছেন না, তাই নির্বাচনের আগে সময়টা যত কম করা যায় সে চেষ্টা করতেছে। ঠিক নির্বাচনের আগে আগে হয়তো আসবেন, যখন নির্বাচনী হাওয়া উঠে যাবে পুরা দমে, আর তখন চাঁদাবাজি আর এই সমস্ত অন্তর্দ্বন্দ্ব, কোন্দল ইত্যাদি ইত্যাদি আর মূল ইস্যু থাকবে না, নির্বাচনী ইস্যুটাই হবে তখন মূল ইস্যু, ঢাকা পড়ে যাবে চাঁদাবাজির ইস্যুটা। এখন আসেন তারেক রহমানের সাম্প্রতিক একটা বক্তব্য নিয়ে কথা বলি, আলু সংক্রান্ত বক্তব্য। তারেক রহমান কেন হাসিনা পড়ার পরে ফাঁকা মাঠ পেয়েও গোল দিতে পারলেন না সেটা বোঝা যাবে এই আলোচনায়। আপনারা গণভোটের আলোচনায় তারেক রহমানের বক্তব্যটা দেখেছেন, মানে গণভোটের চাইতে আলুর দাম পাওয়াটা জরুরি, তাই না? দেখেন, আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায় হিসাব যা বলে কম বেশি, যেই স্ট্যাটিস্টিক্স যতটুকু পাওয়া গিয়েছে, প্রায় 3,000 কোটি টাকার যে লোকসান তার আশঙ্কা তারা করছেন। 3,000 কোটি টাকার মতন লোকসান হতে পারে। অপরদিকে আমরা দেখি যে 2-1টি রাজনৈতিক দলের আবদার মেটাতে গিয়ে কথিত গণভোট যদি করতে হয়, রাষ্ট্রকে আলু চাষিদের যে 3,000 কোটি টাকা পরিমাণের গড়ছা, এই গণভোট, কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সমপরিমাণের টাকা গচ্ছা দিতে হবে। এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এইসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গণভোট উনি চান না, হইতেই পারে উনি পলিটিক্যালি চান না, সেটা একটা পলিটিক্যাল ব্যাখ্যা দেন, কোনো অসুবিধা নাই। আলুর এক্সাম্পল কেন দিতে হবে? ইরানের বিপ্লবের পরে জিনিসপত্রের দাম কমানোর জন্য বামপন্থীরা খুব হালকাও শুরু করেছিল, তো খোমেনি কইছিল আমরা কম দামে তরমুজ খাওয়ার জন্য বিপ্লব করি নাই। 5ই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ যে ঐতিহাসিক আবেগে ফাইটে পড়ছিল, বিএনপি সেই মুহূর্তটা বুঝতেই পারেনি, এই বিপ্লবের মর্মার্থটা বুঝতেই পারেনি যে বিপ্লবটা কেন হয়েছে, এখনো পারেন না। তারা মনে করছে মানুষ তাদেরকে ক্ষমতা আনার জন্য অকাতরে রক্ত দিচ্ছে। জি না, 5ই আগস্টে তারেক রহমানের সমান উচ্চতার কোনো নেতা ছিল না, দেশ খালি ছিল, মঞ্চ খালি ছিল, নেতৃত্ব খালি ছিল, তবুও তিনি দেশের প্রধান রাজনৈতিক মুখ হইতে পারলেন না। এটা ওনার ব্যর্থতা, বড় সড় রাজনৈতিক ব্যর্থতা। কেন পারলেন না? কেন পারলেন না এটার উত্তর লুকায় আছে ওই 2টা বাক্যে, একটা হইতেছে খোমেনির, একটা হইতেছে তারেক রহমান। 2টা ভিন্ন সময়, ভিন্ন বিপ্লব, ভিন্ন কল্পনার মধ্যে। যখন বামপন্থীরা তরমুজের দাম কমা, খাবার দাবারের দাম কমা এই কইতেছিল ইরানের বিপ্লবের সময়, বাজার নিয়ন্ত্রণ করো, তখন খোমেনি এক বাক্যে পুরা জাতির রাজনৈতিক মেরুদণ্ডকে সংজ্ঞায়িত করে দিয়েছিলেন যে আমরা সস্তায় তরমুজ খাওয়ার জন্য বিপ্লব করি। মেসেজ পরিষ্কার, জাতি রক্ত দিছে, শহীদ হয়েছে, জাতীয় আত্মমর্যাদা পুনরুদ্ধার করছে। তাদের সংগ্রাম কখনোই বাজারের খুচরা দামের মধ্যে আটকাইছিল না। এখন বাংলাদেশের দিকে তাকান, বিপ্লবের পরে যখন দেশের মানুষ 1 যুগের বেশি সময় ধরে দমন পীড়নের বিরুদ্ধে প্রথমবার উঠে দাঁড়াইল, যখন ইতিহাস তৈরির ক্ষুধা মানুষের মনে, মর্যাদা পুনরুদ্ধারের তীব্র আকাঙ্ক্ষা, ঠিক সেই মুহূর্তে তারেক রহমান বললেন গণভোটের চাইতে আলুর দাম বেশি গুরুত্বপূর্ণ। এটাই বিএনপির মূল ভুল। মানুষ ইতিহাস চাইতেছে আর তারা দিতেছে আলুর দাম। মানুষ চাইছিল রাজনৈতিক সার্বভৌমত্ব, তারা দিচ্ছে আলুর দাম। জনগণকে তারা দেখতেছে চাষা ভুষা, আর যাদের একমাত্র উদ্বেগ হইতেছে ভাত, আলু খাওয়া ইত্যাদি। এটা বিএনপির না বোঝার সমস্যা না, এটা তাদের চারপাশে যারা জমছে আর কি, হ্যাঁ, জামাই কোটার বুদ্ধিজীবীদের ওদের রোগ। যারা মনে করে বাংলাদেশের মানুষ রাজনৈতিক প্রাণী না, তারা কেবল খায়, ঘুমায় আর ভাত খাইতে চায়। জামাই কোটার বুদ্ধিজীবী তো নিজে বলে যে ভাত খাওয়াটা নাকি এদের একমাত্র মোটিভেশন, বেশি ভাত খাওয়া। বাংলাদেশের মানুষের ব্যাপারে কি তুচ্ছ তাচ্ছিল্য, বাংলাদেশের মানুষ নাকি খালি ভাত খেতে চায়, খালি ভাত খেতে চায়, বেশি বেশি ভাত খেতে চায়। বাংলাদেশের মানুষ নাকি মধ্যবেদার মানুষ, মিডিওক্রিটি কয়, বইও লিখেছে এটা। তাদের জিদ্দার নাকি ক্ষমতা নাই, তাদের স্বপ্ন নাই, কল্পনা নাই। এই মানুষগুলা দুনিয়া কাঁপায় এটা বিপ্লব করে ফেললো, আর এই মানুষ নাকি খালি ভাত খাইতে চায়। এই মানুষের কোনো আত্মমর্যাদা নাই, কোনো ঐতিহাসিক আকাঙ্ক্ষা নাই, কোনো রাজনৈতিক উচ্চাসা নাই। বিপ্লব তো কখনো ভাতের আকাঙ্ক্ষায় জন্ম নেয় না, এটা খোমেনি জানতেন, উনি বুঝছেন। সেই জন্য রাষ্ট্রীয় সার্বভৌমত্ব